বাড়িতে উৎসবমুখর পরিবেশ, চারদিকে লাল নীল বাতি জ্বলছে। আজ আমার বাবার বিয়ে। হ্যাঁ, আমার বাবার দ্বিতীয় বিয়ে। আমার 4 বোন থাকা সত্ত্বেও স- 60 বছর বয়সে বংশ রক্ষার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। ছেলে সন্তান হলো বংশের প্রদীপ। মেয়ে সন্তান যখন বংশ রক্ষা করতে পারে না, তাই তারা বংশের প্রদীপও হতে পারে না। আমার মায়ের অপরাধ, সে একটা ছেলে সন্তান জন্ম দিতে পারেনি, তাই বাবা ছেলে সন্তানের জন্য আর একটা বিয়ে করতে যাচ্ছে। বাবা প্রথমে বিয়েতে রাজি ছিল না, পরে কী ভেবে রাজি হয়ে গেল। আমার চাচা ফুপুরা মূল চক্রান্তকারী, তারাই বাবাকে বিয়ের জন্য পরামর্শ দিয়েছে। তাদের এক কথা, পোলা হইল বংশের প্রদীপ। ভাইজান, তুমি মারা গেলে কি যে হইবে? এই এত বিশাল সম্পত্তি জামাইরা লুইট্টা পুইট্টা খাইবে, তোমার নাম ডাক ধুলাই মিশে যাবে। আলী আহমেদ খন্দকারের নাম ডাক কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমরা কি সমাজে বাস করি? ছেলে সন্তানেরা সমাজে ভোগ করলে, সম্পত্তি ভোগ করলে বাবার সম্মান বৃদ্ধি পায়, আর কন্যা সন্তানেরা সম্পত্তি ভোগ করলে বাবার সম্মানহানি হয়। কন্যা সন্তানরা কি বাবার ঐশ্বর্যের সন্তান না? ওরসের সন্তান না? আমি বাবার সামনে বসে আছি। বাবাকে আজ খুব খুশি দেখাচ্ছে। ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। এখন সৌদি আরব থেকে আনা সুগন্ধি আতর গায়ে মাখছে। শুনেছি বাবা যাকে বিয়ে করবে সে আমার বড় আপার বয়সী, অনেক গরিব ঘরের মেয়ে। বাবার সম্পত্তি টাকা পয়সা দেখে বিয়ে করে দিচ্ছে। মা বলেছে এখন থেকে মা আমার সাথে থাকবে, তাই মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আমার রুমে এনে গুছাচ্ছে। মায়ের লাল চোখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কেঁদেছে। পুকুরা মায়ের রুমটা ফুল দিয়ে সাজাচ্ছে। এখন থেকে নতুন মা ওই রুমে থাকবে। মাও তো একদিন এমনভাবে বসে যে এসেছিল বাবার ঘরে, হয়তো মায়ের জন্য এভাবে বাসর ঘর সাজিয়েছিল। কিন্তু আজ মায়ের 35 বছরের ভালোবাসার রীতি টানতে যাচ্ছে। মা কি জানতো এই বয়সে এসে তাকে সতীনের সংসার করতে হবে? আর যাই হোক, কোনো স্ত্রী চায় না তার ভালোবাসার ভাগ অন্যকে দিতে। আর আজ পৃথিবীর সব থেকে থেকে কঠিন কাজটি আমার মা করতে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটাকে হাজারো কষ্টের মাঝে গড়ে তোলা সংসারটাকে অনেক অর্ধেক ভাগ দিতে হবে। কপালের লিখন না যায় খণ্ডানো। মায়ের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। আমার চাচা ফুপুরা চেয়েছিল তাদের গণ্ডমূর্খ ছেলেদের সাথে আপুদের বিয়ে দিয়ে সম্পত্তি ভোগ দখল করে খাবে, কিন্তু মায়ের জন্য পারেনি। এই জন্য মায়ের উপর অনেক ক্ষোভ ছিল তাদের। তাই তো বাবাকে কান পরামর্শ দিয়ে বিয়েতে রাজি করিয়েছে। আর বাবাও পুত্র সন্তানের আশায় বিয়েতে রাজি হয়ে গেল। বাবার নতুন বউয়ের যদি ছেলে না হয়, তাহলে বাবা কি আবারও আরেকটা বিয়ে করবে? দেখা তো দেখো তো, আমি একাই বক বক করে যাচ্ছি। আমার পরিচয় দিতে ভুলে গিয়েছি। আমি শারমিন নিশি, ক্লাস 8-এ পড়ি। 4 বোনের মধ্যে সবার ছোট। আমার বড় বোনের নাম জান্নাত। 4 বছর হলো বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। মেজো আপু আইন নিয়ে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ছোট আপু ইন্টার 2য় বর্ষে পড়ে। আমার মজার বিষয় হলো, বাবা যে বিয়ে করছে আপুরা কেউ জানে না, কারণ আপুরা জানলে এই বিয়ে কখনো হতে দিত না। কি আজব ব্যাপার, যেখানে বাবা মেয়ে বিয়ে দেবার কথা, সেখানে বাবা নিজেই বিয়ে করতে যাচ্ছে। বাবার খুব ইচ্ছা আমি যেন তার বিয়ের বরযাত্রী যাই, কিন্তু আমি মাকে একা রেখে কোথাও যাব না। বিয়ে করে বাবা নতুন মাকে নিয়ে এসেছে, সবার সাথে নতুন মাকে পরিচয় করে দিচ্ছে। নিশি, এদিকে আসো, এটা হলো তোমার নতুন মা। এখন থেকে ওনাকে ছোট মা বলে ডাকবে। আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, ঠিক আছে বাবা। মা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। মা, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? আমি মাথায় তেল দিয়ে দিই। না মা, তুমি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা বলেছে কাল স্কুলে যাওয়া লাগবে না। পৃথিবী উল্টে গেলেও পড়াশোনা বন্ধ দেওয়া যাবে না। কাল তুমি স্কুলে যাবে, তোমাদেরকে অনেক বড় হতে হবে। সবাই গর্ব করে বলবে খন্দকার বাড়ির মেয়ে। সারা রাত মা একটু ঘুমায়নি, ঢুকরে ঢুকরে কেঁদেছে। আমি একাই ছিলাম মায়ের কষ্টের সাক্ষী। সকালে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে সবাই আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে। আমি মাথা নিচু করে ক্লাসে ঢুকে পড়লাম। নীলা আমার ক্লাসমেট, ও
ওর সাথে কখন আমার ভালো সম্পর্কও ছিল না। নীলার কাজ হলো আমার পেছনে লেগে থাকা। কিরে নিশি, শুনলাম তোর বাবা নাকি বিয়ে করেছে। আচ্ছা, তোর যদি ভাই হয় তাহলে তোর আব্বারে কি বলে ডাকবে? না না। নীলার কথা শুনে ক্লাসে সবাই হাসিতে ফেটে পড়েছে। স্যার এসে ওদের কথা শুনে ফেলে সবাইকে খুব বকা দেয় আর নীলাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। স্যার আমার হাতটা ধরে বাহিরে নিয়ে এসেছে। স্কুলের চারুলতায় বসে স্যার শুধু একটাই কথা বলেছে, নিশি, জীবনটা বড় কঠিন রে মা। চলার পথে শত বাধা আসবে, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না। এর মধ্যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। কে কি বলে মাথায় নেবে না, শুধু একটা জিনিস মাথায় রাখবে, পড়ালেখা করে দেখিয়ে দেবে মেয়েরাও বাবার সম্মান ধরে রাখতে পারে। চলার পথে বাবা মায়ের লাঠি হতে পারে। আমি জানি তুই পারবি, তোকে পারতেই হবে। আমি মুগ্ধ হয়ে স্যারের কথাগুলো শুনেছি আর মনে মনে প্রতিজ্ঞা করেছি মায়ের মনের আশা পূরণ করব। আমি ডাক্তার হব। স্কুল থেকে এসে মাকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। পুকুর পাড় গিয়ে দেখি মা কাঁদছে। আমি যেয়ে মাকে জড়িয়ে ধরে আছি। মাগো, তুমি কেঁদো না, তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব দুঃখ দূর করে দেব। বাড়ির সবাই খুব খুশি, ছোট মার বাচ্চা হবে। বাবা ছোট মায়ের খুব যত্ন করে। ছোট মাকে আমার খুব একটা পছন্দ না, সবার সামনে ভালো ব্যবহার করলে, আমি একা থাকলে বাজে ব্যবহার করে। ওই দিন বাবার সাথে বাজারে যেতে চেয়েছিলাম। ছোট মা বাবার সামনে নোংরা ভাষায় রাগারাগি করলো বলে, এত বড় দামড়ি মাইয়া বাজারে যাবে কি করতে, বেটাকে শরীরে গা ঘষতে। আমি লজ্জায় কেঁদে দিয়েছি। বাবা ওই মহিলাকে কিছুই বলেনি, শুধু এই চুপ করো। আমি জীবনেও বাবার সাথে কোথাও যাবার কথা মুখেও আনবো না। এইদিকে বড় আপুর শ্বশুর বাড়ির লোকেরা বাবার উপর রেগে আছে, আপুকে এখানে আসতে মানা করে দিয়েছে। একটা বছর হয়ে গেছে আপুরা বাড়িতে আসে না। বাবার আগের মতো আপুদের সাথে যোগাযোগ করে না। আগে প্রতি মাসে একবার করে ছোট আপুকে দেখে আসতো। এখন আপুদের সাথে কথা বলার সময়ও নাই। বাসার লোকজনে ভরা, আত্মীয় স্বজনরা সবাই এসেছে। ছোট মায়ের ছেলে হয়েছে, বাবা আজ অনেক খুশি। একটা গরু, দুইটা ছাগল জবাই দেয়া হয়েছে, সমস্ত গ্রামের লোকদের খাওয়ানো হবে। আকিকা দিয়ে ভাইয়ের নাম রাখা হয়েছে খন্দকার ফজলে আরমান। ভাইটাকে আমাদেরকে কে ধরতে দেয় না। আমরা নাকি ভাইয়ের বড় শত্রু, সুযোগ বুঝে মেরে ফেলবো। বাবা এসে মায়ের আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে গেছে। ছোট মা বাবার কাছে আবদার করেছে সংসারের সব দায়িত্ব সে চায়। বাবা উপহার হিসেবে সংসারের কর্তৃত্ব ছোট মাকে দিয়েছে, কারণ সে ছেলের মা। আমার মা এখন আর এই পরিবারের কেউই না। মায়ের প্রয়োজন নাই। আমি জানি বাবার উপর মায়ের অনেক অভিমান, তাই পুতুলের মতো সব কিছু দেখেও কিছু দেখে না। ছোট মায়ের বড় ভাই এসেছে, এখন থেকে আমাদের সাথে থাকবে, বাবার সাথে ব্যবসা দেখাশোনা করবে। বাবা একা ব্যবসায় সব দিক একা সামলাতে পারছে না, তাই ছোট মা ওনার ভাইকে খবর দিয়ে এনেছে। লোকটা কেমন করে যেন মায়ের দিকে তাকিয়ে থাকে। আমার ওই মামাটাকে সুবিধার মনে হয় না, কারণে অকারণে আমাদের রুমের সামনে দিয়ে ঘোরাফেরা করে। বাবাটা না কেমন যেন হয়ে গেছে, আমাকে এখন আর একদম ভালোবাসে না। 3 দিন ধরে বাবাকে বলেছি একটা নোট বই আর একটা কাগজ লাগবে। বাবার মনে থাকে না, অথচ ভাইয়ের জন্য ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসে। বাবা বাহিরে থেকে এসেই ছোট মায়ের রুমে চলে যায়। আমাদের সাথে কথাও বলতে মনে হয়। বাবার কষ্ট হয়। বাবা, তোমার মনে আছে আমি মিষ্টি পছন্দ করতাম বলে তুমি আমাকে আদর করে মিষ্টি নামে ডাকতে। মা রাগ হবে দেখে তুমি প্রতিদিন লুকিয়ে আমার জন্য মিষ্টি কিনে আনতে। সপ্তাহে একবার করে গঞ্জে নিয়ে যেতে, নতুন কাপড় চুড়ি কত কি কিনে দিতে। বাবা গো, এই কয়দিনে কিভাবে সব ভুলে গেলে? কতদিন আমাকে মিষ্টি বলে ডাকো না। ছোট মা স্যারকে বাসায় পড়াতে আসতে মানা করে দিয়েছে। এতগুলো এগুলো বাড়তি খরচ, আমাকে একটা কোচিং খরচ দেবে। শুধু আমার না, আপুদের পড়ার খরচ দিতে বাবাকে মানা করে দিয়েছে। ছোট মা বলে, মাইয়া মাইসেরা তো পড়ালেখা করে কি হবে? আপুরা নাকি পড়ালেখার নাম করে শহরে পোলাগুলাকে ফষ্টি নষ্টি করে বেড়ায়। আমাদের লেখাপড়া বন্ধ করার তোমরা কে?
তোমরা হয়তো ভুলে গেছো, সম্পত্তি বাবার একার না, মায়ের অর্ধেক সম্পত্তি। আমাদের পড়ার খরচ কখনো বাবা দেয়নি, সারা জীবন মা দিয়েছে। আমি প্রতিবাদ করেছি বলে বাবা ছোট মায়ের সামনে বসে আমাকে মেরেছে। বাবা, তুমি আমাকে কিভাবে মারতে পারলে? কদিন থেকে মায়ের শরীরটা ভালো না, কিছু খেতে পারে না, বমি করে, মাঝে মাঝে বুক ব্যথা ওঠে। বিকালে ডাক্তার চাচা মাকে দেখতে আসবে। ওদিকে বড় আপু আমাদের চিন্তায় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। মায়ের হৃদরোগের সমস্যা হয়েছে। ডাক্তার চাচা মাকে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে বলেছে। বাবা ব্যবসায় কাজ নিয়ে অনেক ব্যস্ত। মাকে নিয়ে ডাক্তার দেখানোর সময় নাই। অথচ আগে মায়ের সামান্য জ্বর হলেও চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথার তুলতো। মাকে জোর করে ডাক্তার কাছে নিয়ে যেত। বাবা মায়ের প্রতি তোমার সেই ভালোবাসা গেল কোথায়? স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি তোমার ভালোবাসা এত তাড়াতাড়ি ভাগ হয়ে গেল। ছোট আপু আর বড় মামাকে খবর দেয়া হয়েছে, আগামীকাল এসে মাকে ঢাকা নিয়ে যাবে। আমরা 4 বোন ভালো রেজাল্ট করলে বাবা খুশিতে এলাকায় সবাইকে মিষ্টি খাওয়াতো। ছোট আপু বুয়েটে চান্স পেয়েছে। বাবা হয়তো ভুলে গিয়েছে সেই খুশির দিনগুলোর কথা। আমার বার্ষিক পরীক্ষা চলছে, আর 2টা পরীক্ষা বাকি আছে, তাই মায়ের সাথে ঢাকা যেতে পারবো না। মা বাসায় নেই। এই সুযোগে ছোট মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। বাড়িতে তিনজন কাজের লোক থাকা সত্ত্বেও মশলা বাটা, কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, সমস্ত বাড়ির উঠোন ঝাড়ু দেওয়াইছে। বাবা, তুমি তো একবারও খোঁজ নিলে না আমি কেমন আছি। তুমি কি কিছু দেখো না? আগে তো এক গ্লাস পানিও নিজে হাতে খেতে দিতে না। শুনেছি মা মরলে বাপ হয় তালই, আর আমার মা থাকতে বাপ হয়েছে তালই। হাতে ঠোসকা পড়ে গেছে, ব্যথায় জ্বর উঠেছে। সারাদিন তেমন কিছু খাইনি, শুধু দুপুরের কলা আর 1 পিস রুটি খেয়েছিলাম। অনেক রাত, খুব খিদে পেয়েছে। খেতে গিয়ে দেখি আমার জন্য গুঁড়া মাছের চচ্চড়ি আর ডাল রাখা, যা আমি খাই না। রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু ক্ষুধায় ঘুম আসছে না। আজ বুঝলাম ক্ষুধার জ্বালা কি। কোনো দিন না খেয়ে থাকিনি। মা জোর করে খাইয়ে দিত। আগে রাতে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তাম। বাবা প্লেটে করে খাবার এনে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিত। ওইসব দিনগুলো এখন শুধু দীর্ঘশ্বাস আর স্মৃতি। বারবার শুধু সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা মনে পড়ে গেছে। হে মহাজীবন, আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো। পদ্মললত্ব ঝাঙ্কার মুছে যাক, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধ। কবিতা তোমায় দিলাম ছুটি। খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। জমিলা খালা বুঝতে পেরেছিল আমার খুব ক্ষুধা লাগছে। উনি এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি গো মা, খিদা লাগছে? আমি মাথা নাড়ালাম। বেডি একটা হারামি, এত কইরা কইলাম ছোটমণি গুড়া মাছ খায় না, ওর জন্য ইলিশ মাছের বড় 2টা টুকরা রাইখা দাও। অসুস্থ, সারা দিন ভাত খায় নাই। হারামি বেডি শুনলো না, ইচ্ছা করে তোমার ওই কুটনি ফুবুগো সব মাছ দিয়ে ভাত খাওয়াইয়া দিল। আম্মা গো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার লাগে ভাত নিয়ে আইতাছি। জমিলা খালা ডিম ভাজি, বেগুন ভাজি করে আনছে, নিজের হাতে আমাকে খাইয়ে দিল। উনি তো আমার রক্তের কেউ না। 4-6টা বছর আমাদের বাড়ি কাজ করে, তারও আমার প্রতি এত ভালোবাসা। আমার হাতে রক্ত পড়া দেখে কেঁদে দিছে, 2 হাত ধরে অসংখ্য চুমু খাইছে। শুধু একটা কথা বলতেছিল, আম্মা গো, তোমারে দিয়া কাজ করতে মানা করছিলাম। মাগি আমাগো সবাই রে ভয় দেখাইছে, আমরা তোমার কাজ কইরা দিলে বাড়ি থেকে তাড়াইয়া দিবে। খিদার জ্বালা বড় জ্বালা, অভাবের কাছে আমাগো হাত পা বাঁধা। এই বুড়া বয়সে কোথায় যামু? বাবা, তোমার সাথে রক্তের সম্পর্ক আমার, জন্মদাতা পিতা। তোমার কি আমার জন্য একটুও মায়া লাগে না? ভাইয়া আমারে দেখলে খিলখিল করে ভাইটা আমারে দেখলে খিলখিল করে হেসে দেয়, 2 হাত বাড়িয়ে কোলে নিতে বলে। সকালে আমাকে দেখে চাচির কোল থাকবে না, আমার কোলে আসছে, কি যে খুশি। ছোট মা দেখেই আমার কোল থেকে জোর করে ভাইয়াটাকে টেনে নিয়ে গেল। মা আলাদা, তাতে কি, বাবা তো একই, ও আমার রক্তের ভাই। আমাদের কি কোনো অধিকার নেই ভাইয়াকে কোলে নেবার?
ছোট মা ভোর রাতে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে কাজ করানোর জন্য। প্রতি বছর শীতের দিন খেজুরের রস দিয়ে গুড় বানায়, আজ গুড় বানাবে বড় পাতিলে করে রস জ্বালাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, ছোট মা এক জগ গরম রস এনে ইচ্ছা করে আমার পায়ের উপর ফেলে দিয়েছে। আমি শুধু মা গো করে একটা চিৎকার দিছি, তারপর আর কিছু মনে নেই। আমার ডান পায়ের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়া উঠে মাংস বেরিয়ে গেছে, ব্যথায় কাতরাচ্ছি। কবিরাজ চাচা এসে কী সব ছাল বাকল দিয়ে পা বেঁধে দিয়ে গেছে। মা গো, তুমি তাড়াতাড়ি চলে আসো, দেখো তোমার ছোট মনিটার কি হাল করেছে, ওরা মেরে ফেলবে আমাকে। মুক্তা আপা ছোটবেলা থেকে আমাদের বাসায় আছে, ওনাকে কখনো বাসার কাজের লোক হিসাবে দেখিনি, খুব ভালোবাসে আমাকে। গত দুদিন ধরে এক গ্লাস পানিও মুখে দেইনি, আমি অসুস্থ তাই। আপুর একটা রেডিও আছে, প্রতিদিন 9টার সময় ঢাকা বেতারে ছায়াছবির গান হয়, আমি বাসায় থাকলে মুক্তা আপুর সাথে বসে গান শুনি। শুয়ে থেকে ভালো লাগছে না, আপুকে রেডিও ছাড়তে বলেছি, আমি গান শুনতেছি। আপু আমার পা পরিষ্কার করে দিচ্ছে, রেডিওতে একটা গান হচ্ছে, মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগ আর আদর। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল, আমার কপালে তাই দুঃখ এলো। আজ বুঝেছি বাবা কি ছিল। আমার খুব কষ্ট হচ্ছে, বুক ফেটে কান্না করতে ইচ্ছা করে, কেঁদে আমারও বলতে ইচ্ছা করছে, ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো কে বা আছে। মাকে খুব দেখতে ইচ্ছে করছে, 3 দিন ধরে সদর হাসপাতালে ভর্তি আছি। পায়ে পড়া স্থানে ওসব ছাল বাকল দেবার কারণে ইনফেকশন হয়েছে, মাকে জানানো হয়নি আমি অসুস্থ। আমার পা পুড়ে গেছে, খবর পেয়ে ছোট মামা এসে হাসপাতালে নিয়ে আসছে, সাথে মুক্তা আপু আছে। মেজো আপু নাইটের গাড়িতে চড়েছে, সকালের মধ্যে এখানে পৌঁছে যাবে। বাবা শুধু মাকে 10,000 টাকা দিয়ে কর্তব্য পালন করতে চেয়েছিল। বাবার মামা বাবার কাছ থেকে 1 টাকাও নেয়নি। বাবা একটা বারের জন্য আমাকে দেখতে আসেনি, অথচ রায়হান স্যার এসে আমাকে দেখে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম যখন বাবাকে বলেছি। ছোট মা ইচ্ছা করে আমার পা পুড়িয়ে দিয়েছে, বাবা আমার কথা বিশ্বাস করেনি। ছোট মা যা বলেছে তাই বিশ্বাস করেছে, সংসারে অশান্তি লাগানোর জন্য নাকি এই কাজ করেছি। বাবার সুখ দেখে আমাদের সহ্য হচ্ছে না। একদিনে ডাক্তার নার্সের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, বিশেষ করে সাহেদ ভাই। বড় আপু অনেক প্রকার খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে। জ্বর, শরীরে ব্যথার কারণে কিছুই খেতে পারি না। মেজো আপুটার কষ্ট হচ্ছে, আমার জন্য একটু ঘুমাতে পারে না, দিন রাত জেগে থাকে, সেবা যত্ন করে। সাহেদ ভাইয়ের আপুকে অনেক পছন্দ হয়েছে, মামার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। আপুরও মনে হয় শাহেদ ভাইকে পছন্দ হয়েছে, দেখে মুচকি মুচকি হাসে। আগামীকাল সকালে বাড়িতে যাব, মা ঢাকাতে আছে, এখনো বাড়ি আসেনি। আপুর সাথে শাহেদ ভাইয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে। ছোট মা, চাচা, ফুপুদের দেখেই বোঝা যাচ্ছে ওনারা কেউ খুশি হয়নি। উল্টা গ্রামে সবার কাছে বলে বেড়াচ্ছে, কি মাইয়া দেখেছ, শহরে ডাক্তার দেখাইতে যাইয়া বেটা ধইরা আনছে, মিয়া ভাইরে বিয়া করাইয়া ভালো করছি। এই মাইয়ারা ভাইয়ের মান সম্মান কিছুই রাখবে না। পায়ের ঘা কমছে, কিন্তু ঠিক মতো হাঁটতে পারি না। মা আমার এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদছে। এর আগে মাকে এভাবে কাঁদতে দেখিনি। মা আমাকে চোখের আড়ালে হতে দেয় না। আমার রেজাল্ট দিয়েছে, স্কুলে যেতে দেয়নি। মেজো আপু আর মুক্তা গেছে রেজাল্ট আনতে। রেজাল্ট দেখে মনটা খারাপ হয়ে গেছে। তৃতীয় হয়েছি, আমি ক্লাসে কখনো দ্বিতীয় হইনি। আপুর সাথে বাবার কথা কাটাকাটি হয়েছে, কেন আমার প্রাইভেট টিচার রাখা বন্ধ করে দিয়েছিল। বাবা সাফ জানিয়ে দিয়েছে যে আমাদের পড়ালেখার পেছনে 1 টাকাও খরচ করবে না। যে বা আপু, মানে মেজো আপু, বিয়ে উপলক্ষে আপুরা সবাই বাড়িতে এসেছে। বড় দুলাভাই স্কুলে গিয়ে রায়হান স্যারকে ঠিক করে এসেছে আমাকে বাসায় এসে পড়ানোর জন্য। আপুর বিয়েতে বাবা কোনো খরচ দিতে পারবে না, বাবার হাতে টাকা পয়সা নেই। অথচ 2 দিন আগে ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ের নামে 3 বিঘা জমি কিনে দিয়েছে।
মামারাই আপুর বিয়ের সব ব্যবস্থা করেছে। গত রাতে ডাকাতি হয়েছে, নগদ 3 লক্ষ টাকা। আর আপুর বিয়ের গহনা ডাকাতরা নিয়ে গেছে। এত পাহারাদার থাকার পরেও ডাকাতরা কিভাবে ঘরে ঢুকলো আর দরজা খুললো কিভাবে? ঘরে ডাকাতি হবার সময় ছোট মার ভাই ঘরে ছিল না। ওই সময় উনি কোথায় ছিল? ডাকাতরা শুধু আপুর বিয়ের গহনা নিয়ে গেল। বাসায় তো ছোট মার স্বর্ণের জিনিসপত্র ছিল, তা নিল না কেন? বাবার বিশ্বাস মা নাকি মামাদের দিয়ে লোক ভাড়া করে বাড়িতে ডাকাতি করিয়েছে। 37 বছর সংসার করার বিনিময়ে মা পেল মিথ্যা অপবাদ। ফুফাতো ভাইয়েরা গিয়ে আপুর বিয়েটা ভেঙে দিয়ে এসেছে। এখন শাহেদ ভাইয়ের বাসার লোকেরা এ বিয়েতে রাজি না। শাহেদ ভাই একাই এসেছে আপুকে বিয়ে করার জন্য। শাহিদ ভাই মায়ের কাছে হাত জোড় করে আপুকে চাচ্ছে। শাহিদ ভাই, আমি জানি আপনারা খুব আশ্চর্য হচ্ছেন, এত কিছুর পরেও কেন আমি বিয়েটা করতে চাচ্ছি। আমার 6 বছর বয়সে মা মারা যায়, বাবা আবার বিয়ে করে ঘরে আসে সৎ মা। সৎ মা কখনো আমাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি, ঠিক মতো খেতে দিত না, আমাকে দিয়ে বাড়ির কাজ করাতো। মাছ মাংস রান্না করলে আমাকে খেতে দিত না, আমাকে দিত সাদা ভাত আর শুকনো মরিচ। জানেন, একটু ভালো খাবার খাওয়ার জন্য নদীতে পুকুর থেকে মাছ ধরে আনতাম। মাকে বলতাম, মা আজকে আমাকে একটা বড় মাছ দিয়েন, কিন্তু মা কোনো সময় আমাকে একটা বড় মাছের টুকরা দিত না। বেছে বেছে সব থেকে ছোট মাছটা আমার প্লেটে দিত। প্রতিবাদ করলে কপালে মায়ের ছাড়া কিছু জুটতো না। কতদিন কত রাত না খেয়ে কাটিয়েছি তার ঠিক নাই। আব্বা দেখেও না দেখার ভান করে থাকতো। আমি অনেক কষ্টে পড়ালেখা করেছি, মানুষের বাড়ি কামলাগিরিও করেছি। এসএসসি পাশ করার পরে নানা এসে আমাকে নিয়ে যায়। মামারা খালারা মিলে আমার সব খরচ দেওয়া শুরু করে। আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে সবার কাছে থেকে টাকা নেওয়া বন্ধ করে দিই। টিউশনি করে নিজের খরচ নিজেই চালাতে শুরু করি। আমি জানি সৎ মায়ের জ্বালা কি। মেডিকেলে নিশিকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। সৎ মায়েরা যে কি অত্যাচারী হয়, যারা এই শিকার হয় তারাই একমাত্র জানেন। আমি যখন যখন থেকে বুঝতে শিখেছি, মনে মনে পণ করেছি কখনো দুটো সন্তান নেব না। কারণ প্রথম সন্তানের ভালোবাসার ভাগ হয়ে যাবে। একটা বাচ্চা থাকলে পুরো ভালোবাসা সম্পত্তি ও, আর দুইটা হলে অর্ধেক অর্ধেক। তাই আমি দুইটা সন্তান কখনো নেব না। মাঝে বাঁকে আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। আমি কথা দিচ্ছি ওকে কোনো দিন কষ্ট দেব না। আমি আপনার ছেলে হতে চাই। কোনো অনুষ্ঠান ছাড়া এক কাপড়ে আপুটা বিয়ে হয়ে গেল। মায়ের গহনা 4 ভাগ করে 1 ভাগ জোর করে আপুকে দিয়ে দিয়েছে। মামারা চেয়েছিল আপুকে আসবাবপত্র বানিয়ে দিতে। শাহিদ ভাই 1 টাকার জিনিসপত্র নেবে না। বিয়ে করে ওই দিন রাতেই আপুকে নিয়ে চলে গেছে। ছোট মায়ের বাবার বাড়ির লোকেরা আলাদিনের চেরাগ পেয়েছে। আগে 2 বেলা ঠিক মতো খেতে পেত না, এখন বাড়িতে দালান ঘর তুলেছে, জমি রেখেছে, বাজারে ফলের দোকানও দিয়েছে। বাবার এখন চোখ থেকে অন্ধ। আমাদের রাইস মিলটা বিপুল পরিমাণ লস হয়েছে, বন্ধ হবার মতো অবস্থা। এইদিকে ছোট মায়ের আবার বাচ্চা হবে। বাবা ইদানিং আমাদের রুমের কাছে রাতে ঘোরাঘুরি করে, মায়ের সাথে দুষ্ট হতে চায়। স্কুল টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে বাসায় এসে দেখি মা বিছানায় পড়ে, সমস্ত শরীরে রক্তের ছোপ ছোপ দাগ। মায়ের গায়ের কাপড়টা সরিয়ে দেখি বিভিন্ন জায়গায় কাটা দিয়ে রক্ত বের হচ্ছে। মায়ের কোনো হুঁশ নাই। মুক্তা আপার কাছ থেকে জানতে পারি বাবা মাকে লাঠি দিয়ে অনেক মেরেছে। কেন, কিসের জন্য জানি না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ছোট চাচি এসে মায়ের কাটা স্থানে ব্যথার মলম লাগিয়ে গেছে। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদছি। হ্যাঁ, আজকে তো মাকে মেরে ফেলতে পারতো। মায়ের কাছে জিজ্ঞেস করেছি কেন বাবা মায়ের গায়ে হাত তুলেছে। মায়ের কাছ থেকে জানতে পারি সৎ মা আর তার ভাই মিলে ধানের গোলা থেকে 13 বস্তা ধান চুরি করে নিয়ে যাবার সময় মা দেখে ফেলে। ছোট মা নিজেদের দোষ ঢাকার বাবার কাছে গিয়ে মিথ্যা বলে আমার মা তার ভাইয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছে। প্রায় মা তার ভাইয়ের রুমে যায়। আজও মা নাকি ছোট মায়ের ভাইয়ের হাত ধরে টানাটানি করেছে। বাবা ছোট মায়ের নোংরা কথাগুলো বিশ্বাস করে মায়ের গায়ে হাত তুলেছে। বাবা আমার মা পবিত্র থেকে অপবিত্র বানাতে তোমার একটু খারাপ লাগলো না? আমি মাগো আর কত চুপ করে থাকবে?
কিছু তো বলো। মা, অনেক হয়েছে। আর না নিশি, তুই এখন মুক্তাকে সাথে করে নানা বাড়ি যা। তোর মামাদের খবর দে, ছোট মামাকে বলবি বাজারে গিয়ে ফোন করে তোর আপদের 2 দিনের মধ্যে বাড়িতে আসতে বলে। তোর বড় মামাকে আর মেজো মামাকে সাথে নিয়ে আসবি। যে কোনো সময় ওরা কোনো অঘটন ঘটাতে পারে। আমি আর 1 মিনিটও দেরি করলাম না, জমিলা খালাকে মার কাছে রেখে নানা বাড়ি চলে আসলাম। আমাদের বাসা থেকে নানাদের বাসা 3 মাইল দূরে। মামাদেরকে সব কিছু খুলে বললাম। মামার আমার কথা শুনে সাথে সাথে আমাকে নিয়ে বাড়িতে চলে এসেছে। বড় মামা অনেক রেগে আছে। রুমের দরজা ভেতর থেকে আটকানো। মায়ের সামনে আমরা 3জন বসে আছি। মা, আমি যদি তোমাদের বাবার সাথে আর সংসার না করি, তোমাদের অভিযোগ থাকবে আমার উপর। তোমরা কি রাজি আমার সিদ্ধান্তে? আমরা 4 বোন মাকে জড়িয়ে ধরেছি। মা গো, তোমার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। এই সিদ্ধান্ত তোমার আরও আগে নেওয়া উচিত ছিল। এই 3 বছর ধরে কম তো আর অপবাদ সহ্য করলে না। শেষ পর্যন্ত এই বুড়ো বয়সে মারও খেলে। আর কত সহ্য করবে তুমি? আমার মায়ের 38 বছরের সংসার জীবনের ইতি ঘটলো। মা বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। মেজো আপুও সব ব্যবস্থা করেছে। আপু 6 মাস হয়েছে জর্জ কোর্টের অ্যাডভোকেট হয়েছে। আমাদের দেশে অনেকে বলে ইসলামে 4টি বিয়ে ফরজ। এটা নাকি বাধ্যতামূলক। এই ফতোয়া দিয়ে অনেকে একাধিক বিয়ে করে। কিন্তু ইসলাম ধর্ম কি বলে? ইসলামের বিধানে একক বিবাহ এবং বহু বিবাহ দুইটারই সম্মতি রয়েছে। তবে একক বিবাহ বেশি প্রচলিত। বহু বিবাহ ইসলামে উৎসাহিত করেনি। সূরা আল নিসার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের পছন্দ মতো বিয়ে করো 2, 3, 4 জনকে। তবে যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করতে হবে। আবার সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা অসম্ভব যে তুমি সব স্ত্রীকে সমানভাবে দেখবে, তবে তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে কোরআন যা বোঝাতে চেয়েছে, ন্যায় বিচার বলতে ভালোবাসার কথা বলেছে। কোনো ব্যক্তি স্বীয় স্ত্রীগণের সাথে সমান ব্যবহার দ্বারা দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে পারে ও অর্থনৈতিক সচ্ছলতা সময় ইত্যাদি সমানভাবে দিতে পারে, তার জন্য একান্ত প্রয়োজন বোধে 4 জন স্ত্রী গ্রহণের অনুমতি আছে। কিন্তু কোনো নির্দেশ নেই একজন স্ত্রীকে একটা বাড়ি কিনে দিলে অন্যজনও যেন বাড়ি পায়। তাই কোরআন বলেছে, তখনই একটার বেশি বিয়ে করো যদি তুমি ন্যায় বিচার করতে পারো। যদি না পারো, একটার বেশি বিয়ে করো না। ইসলাম ধর্মে একটা বিয়ে ফরজ, 4টা বিয়ে না। বহু বিবাহ হলো ঐশিক। বাবা মায়ের সাথে কিছু করেছে সব অন্যায়। এত বছর সংসার করেও মায়ের চরিত্র সম্পর্কে ধারণা হয়নি। হিন্দু এলাকাতে মায়ের নামে একটা বাড়ি আছে। আমরা এখন থেকে এখানে থাকবো। মা বাবার বাসা থেকে আসার সময় একটাই কাজ করেছে, মায়ের পায়ের জুতা দিয়ে বাবার গালে একটা বাড়ি দিয়েছিল। আমি মনে করি আমার মা কোনো ভুল কাজ করেনি। মেজো আপু, শাহিদ ভাই আমাদের শহরে নিতে চেয়েছে, মা যাবে না। আবুর কাছে শুনলাম বাবা মায়ের নামে সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। ওই দিন রাতে মামারও যদি আমাদের সাথে না থাকতো, মা আর আমাকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দিত। সৎ মা লোক ঠিক করেছিল আমাদের দুজনকে মারার জন্য। বাবাও জানতো। বাবা, ছি, এত নীচ কিভাবে হলে? দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা কেন্দ্রে আমার সাথে আপু আর মামা এসেছে। অধিকাংশ ছেলে মেয়েদের সাথে তাদের বাবাও এসেছে। আগে যখন আপুদের পরীক্ষা হতো, বাবা আপুদের সাথে আসতো। সবই এখন স্মৃতি। পরীক্ষা দিয়ে আসার সময় বাজারে বসে বাবার সাথে দেখা হয়েছিল। বাবা বিশাল বড় রুই মাছ কিনেছে। তার শ্বশুরবাড়ির লোকেরা বেড়াতে এসেছে। বাবা আমাদেরকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। আপু আমাকে নিয়ে বাসায় চলে এসেছে। 1 ঘন্টা পরে বড় মামাও 4 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে হাজির। গত 3 দিন ধরে বড় ফুপুর ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ জানে না রুনা আপু কোথায়। থানায় জিডি করা হয়েছে। 4 দিন পর রুনা আপুর ছিন্ন বিচ্ছিন্ন লাশ পাওয়া গেছে বাবাদের বাড়ির পেছনের বাগানের ডোবাতে।
পুলিশ খুনের কোনো আলামত খুঁজে পায়নি। ফুপুরা দোষ চাপাচ্ছে আমাদের ওপর। থানায় গিয়ে আমাদের নামে ধর্ষণ খুনের মামলা করতে চেয়েছিল, কিন্তু থানার ওসি কেস নেয়নি। বড় দুলাভাই ওই থানায় যেয়ে ওদের নামে মানহানি মামলা করেছে। থানার ওসি জাহিদ হলো বড় দুলাভাইয়ের চাচাতো ভাই। উনি ভাইয়াকে ফুপুদের নামে মানহানি মামলা দিতে বলেছিল। রুনার লাশ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট দেবে একদিন পর। রুনা 4 মাসের প্রেগনেন্ট ছিল। আবার যদি রুনাকে গুম করে খুন করি, তাহলে রুনাকে প্রেগনেন্ট বানিয়েছে কে? কার সাথে রুনার অবৈধ সম্পর্ক ছিল? জাহিদ ভাই খন্দকার বাড়িতে গিয়েছে তদন্ত করার জন্য। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে। ছোট মায়ের ভাইকে জাহিদ ভাইয়ের সন্দেহ হয়েছে। তাছাড়া ডোবার পাশে একটা পুরুষ মানুষের জুতা পাইছে। ছোট মায়ের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে, কারণ ডোবার পাশের পড়ে থাকা জুতাটা উনার। পুলিশের মার খেয়ে সব ঘটনা গড় করে বলে দিয়েছে। রুনার সাথে দু বছরের সম্পর্ক ছিল। মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। রুনা প্রেগনেন্ট হবার পরে বিয়ের জন্য চাপ দেয়। সৎ মায়ের ভাই রুনাকে মেরে ডোবার মধ্যে ফেলে দেয়। যে যেমন কর্ম করবে তার শাস্তি পেতে হবে। ফুপু, তুমি যেমন আমার মায়ের সংসার নষ্ট করে দিলে, গ্রামের মানুষের কাছে অপমান অপদস্থ করেছিলে, আল্লাহ তোমার পাপের বিচার করেছে। তোমার কোল থেকে তোমার মেয়েকে কেড়ে নিয়েছে। মেয়েও হারিয়েছ। আর তোমাদের দেখলে গ্রামের মানুষ থুতু ছেটাবে। অবিবাহিত মেয়ের বাচ্চা হবে গ্রাম অঞ্চলে খুবই ঘৃণিত বিষয়। তোমরা আমার মায়ের সুখ কেড়ে নিয়েছ। আল্লাহ তোমাদের সুখ কেড়ে নিয়েছে। কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু। রুনা আপু টাকার লোভে পড়ে 2 বাচ্চার বাপ বুড়ো বেটার সাথে প্রেম করে পাপ কাজে লিপ্ত হয়েছিল। পরিশেষে পাপ কাজের ফল মৃত্যু হয়েছে। এদিকে বাবার সাথে তার বোনের দারমকার সম্পর্ক হয়েছে। বাবা উকিল ধরেছে, ছোট বউয়ের ভাইয়ের হয়ে কেস লড়তেছে। ভাই বোন কেউই কারো মুখ দেখে না। চাচা ফুপুরা সবাই বাবার উপর নারাজ। আপুরা সবাই গ্রামে এসেছে। আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। মনের মধ্যে খুব ভয়। এবারই প্রথম জিপিএ পদ্ধতি শুরু হয়েছে। বড় মামা আর ছোট আপু রেজাল্ট আনতে গিয়েছে। ছোটবেলায় যখন অনেক ভয় পেতাম, বড় আপু হাত ধরে থাকতাম। আজকেও বড় আপুর হাত ধরে বসে আছি। বড় দুলাভাইয়ের ট্রান্সফার হয়েছে খুলনাতে। সামনের মাসে আপুরা খুলনা চলে যাবে। ছোট আপুর খুলনাতে একা থাকে বলে জন্য খুব টেনশন করতো। এখন মায়ের আর ছোট আপুর জন্য চিন্তা করা লাগে না। দূর থেকে বড় মামা আর নাজিয়া আপুকে দেখা যাচ্ছে। মামার হাতে অনেক মিষ্টির প্যাকেট। মুক্তা আবার দৌড়ে চলে গেছে ওদের কাছে। মামা মুখে জয়ের হাসি দেখেই বোঝা যাচ্ছে রেজাল্ট ভালো হয়েছে। 4.88 পেয়েছি মা। আপুরা সবাই অনেক খুশি। মা আমার গালে চুমুতে ভরিয়ে দিয়েছে। ছোট মামা খুশিতে সমস্ত গ্রামে মিষ্টি ছিটিয়েছে। আজকে বাসায় আমার পছন্দের সব রান্না করা হয়েছে। হাঁসের মাংস, রুটি, পিঠা দেখে জিভে পানি চলে এসেছে। আমি টোল নিয়ে চুলার পাশে বসে আছি। মা প্লেটে করে রুটি মাংস আমাকে খাইয়ে দিচ্ছে। মায়ের হাতে খাবার খেলে মনে হয় বেহেশতের খাবার খাচ্ছি। মুক্তা আপার বিয়ের কথা চলছে মেজো মামার ইটের ভাটার ম্যানেজার সিদ্দিকের সাথে। বাড়িতে উৎসব মুখর পরিবেশ। বড় আপু মেজো আপুর দুজনের বাচ্চা হবে। আর মুক্তা আপুর বিয়ে। এই কয় মাসে বাবা আমাদের কোনো খোঁজ নেয়নি। আপুরা চাচ্ছে আমাকে শহরে ভালো কলেজে ভর্তি করাতে। আমি গ্রামের কলেজে পড়বো। মাকে ছেড়ে কোথাও যাব না আমি। গ্রামের স্কুলে পড়ে যদি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে গ্রামের কলেজে পড়ে পারবো না কেন? উপজেলা পরিষদে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অভিভাবক হিসেবে আমার মাকে নিয়ে গিয়েছি। উপজেলার মধ্যে সব থেকে ভালো রেজাল্ট আমার। এই জন্য আমার মা রাবেয়া বেগম আকন্দকে সেরা মায়ের অ্যাওয়ার্ড দিয়েছে। অনেকদিন পর মাকে প্রাণ খুলে হাসতে দেখেছি। আমি শুধু মায়ের গর্বিত সন্তান। কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি কবিতার আবৃত্তিতে নাম দিয়েছি। স্কুলেও প্রথম হতাম। কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস, গল্প, কবিতা আমার প্রিয়। এই মানুষটা পথ দেখিয়ে গেছে যুদ্ধে ময়দানে না গিয়েও কলম দিয়ে যুদ্ধ করা যায়, প্রতিবাদের ঝড় তোলা যায়। হেরা হতে হলে দুলে নুরানি তনু ওকে আসে হায়। সারা দুনিয়া হেরাজের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা। কি সৃষ্টি, কি সুন্দর লেখনী।
যত শুনি, যত যত পড়ি মুগ্ধ হয়ে যাই। প্রতিযোগিতায় মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করা শুরু করলাম। বলো বীর, বলো উন্নত মম শির, শিরোনাহরি আমার নত শির এই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফারি সূর্য চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভলুক দুকুল গোলক ভেদিয়া জগর আসনা আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাযাত্রীর। মম ললাটে দ্রুত ভগবান জ্বলে রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর, আমি দুর্গম দুর্গিনী নিঃস্ব মহাপ্রলয়ে প্রণয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভারত, আমি অভিশাপ পন্থীর, আমি দুর্বল, আমি ভেঙে পড়ি সব চুরমার, আমি অনিয়ম, আমি উশৃঙ্খল, আমি দলে যাই এই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। মায়ের শরীরটা ভালো নেই, আমি উইনার হয়েছি। মা দেখলে অনেক খুশি হবে। মায়ের শরীরটা ভালো নেই, বুকে ব্যথা বেড়েছে। অনুষ্ঠানে আসার আগে মাকে একটু অসুস্থ দেখে এসেছি। বাড়ির সামনে এসে কলিজার ভিতরে একটা ধাক্কা খেলাম। এত বড় মানুষ কেন আমার পা চলছে না, শরীরে কোনো শক্তি নেই। ভিতরে এসে দেখি মায়ের নিঃশ্বাস প্রশ্বাস, দেহটা পড়ে আছে। মেজো আপু জড়িয়ে ধরে কাঁদছে। ও মা, ওঠ না, চোখ বন্ধ করে আছো কেন? ও মা, চোখ খোলো, একবারও তাকাও। মা গো, তুমি রাগ হয়েছো? আমি তোমাকে একা রেখে কোথাও যাব না মা, ওঠো। আমি বাঁচবো কিভাবে? আমি কার কাছে থাকবো? তুমি আমাকে রেখে চলে গেলে, আমাকে রেখে চলে যেও না মা। মাকে শেষ গোসল করিয়ে সাদা কাফনের কাপড় পরিয়ে রাখা হয়েছে। নাকের ভেতরে সাদা তুলো দেওয়া, মাথার ধারে আগরবাতি জ্বলছে। মায়ের গায়ে থেকে আতর আর কাপড় এর ঘ্রাণ। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। খন্দকার বাড়ির সবাই মায়ের লাশ দেখতে এসেছে। মামাদেরকে বলে দিয়েছি ওরা যেন বাড়ির ত্রিসীমানায় না ঢুকতে পারে। আমার বাবা নামের খুনিটাও মাকে দেখতে এসেছে। মৃত্যুর আগে জ্বলিয়ে শান্তি হয়নি। তোদের মরার পরে কি দেখতে এসেছিস? তোদের ওই নগণ্য চেহারা দেখলে আমার মা কষ্ট পাবে। আপুদেরকে হাত জোর করে বাবা মায়ের লাশ দেখার অনুমতি পেয়েছে, কিন্তু আপুরা হয়তো ভুলে গেছে বাবার সাথে মায়ের যেদিন ডিভোর্স হয়েছিল মা বলেছিল আমি মরে গেলেও বাড়ির লোকদের আমার চেহারা দেখা দূরে থাক, আমার জানাজার শরীর যেন না হয়। আমি মায়ের কথা রাখবো। চাচা ফুবু যত আত্মীয় কাউকে পারমিশন দেয়নি ভিতরে ঢোকার। কি দেখতে এসেছেন? আমার মার মৃত্যুর আগে কতটা কষ্ট পেয়ে মরেছে তাই দেখতে। শেষবারের মতো রাবুর চেহারা একটাবার দেখতে দে, আমি দেখেই চলে যাব। সম্ভব না। কোন অধিকারে দেখতে এসেছেন? আমার স্ত্রী ছিল, হ্যাঁ কোনো এক সময় ছিল। সেই সম্পর্কটা আপনি নিজেই শেষ করে দিয়েছেন। আপনি জানেন না কোনো বেগানা পুরুষের মানুষের মৃত্যুর পরের লাশের চেহারা দেখা জায়েজ না, না হারাম। আপনি এখন আমার তার স্বামী না, পরপুরুষ। এখন যদি আমার মায়ের মুখ দেখতে দেই তাহলে গুনাহ হবে। আমার মার কবরে আযাব পাবে। কথাগুলো আমার না, ধর্মের কথা। মাপ চাই তোমাদের কাছে, মাপ করে দাও। জীবনটাকে আপনি কি সিনেমা মনে করেন? হাজারো অন্যায় করে একবার মাপ চাইলে ক্ষমা পেয়ে যাবেন। বাস্তব জীবন বড় কঠিন। এমনি ক্ষমা চাইলেই মাপ পাওয়া যায় না। আমার মা আপনার সংসারে কি না করেছে। এখন না হয় আপনি বড়লোক মানুষ হয়েছেন। এমন একটা সময় ছিল 2 মাসে একবারও মাংস কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। মা শুধু সারাটা জীবন কষ্টই করে গেছে। সুখ নামক পাখিটা একবারও উঁকি দিয়ে গভীর অতলে হারিয়ে গেছে। মায়ের যখন বিয়ে হয় তেমন কিছুই ছিল না আপনার। এরম ছোট টিনের ঘর, সামনে একটা বারান্দা আর অল্প কিছু জমি। আপনার ওই ভদ্রবেশী মানুষের চেহারা দেখে নানা মাকে আপনার সাথে বিয়ে দিয়েছিল। জমিতে ধান চাষ করার গরু ছিল না, কামলা রাখার ক্ষমতা ছিল না। মানুষ দেখলে আপনার সম্মানের হানি হবে, তাই রাতের আধারে মা আর আপনি লাঙল টানতেন। আপনি ধানের বীজ ফেলতেন, মা লাঙল টানতো। বাবার বাড়ি ধনী হওয়া সত্ত্বেও কোনোদিন কারো কাছে সাহায্য চায়নি। একবেলা খাবার খেলে অন্য বেলা না খেয়ে থাকতো, শুধু আপনার সংসারে খরচ কমানোর জন্য। বছরে 2টা ভালো শাড়ি কিনেও দিতেও পারেননি।
মায়ের মুখে শুনেছি বড় আপু যখন জন্ম হয় বৃষ্টির দিন ছিল। বৃষ্টি হলে চালের ফুটো দিয়ে পানি পড়ে ঘরে ভরে যেত। খাটের উপর পানি পড়তো। মা সারা রাত আপুকে কোলে নিয়ে না ঘুমিয়ে এক কোণায় বসে থাকতো। নানা মায়ের কষ্ট দেখে সম্পত্তি ভাগ করে মায়ের ভাগের সম্পত্তি মাকে দিয়েছিল। আপনি এখন বড়লোক হয়েছেন, 3টা বাড়ি, রাইস মিল, ইটের ভাটা, বিঘায় বিঘায় জমির মালিক হয়েছেন। সমাজের নাম ডাক শুধু আপনার। আমার মায়ের জন্য এখন পর্যন্ত আমার মায়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করিয়ে ভোগ দখল করে বসেছেন। চরটা 4টা মেয়ে হবার কারণে কখনো মায়ের উপর সন্তুষ্ট ছিলেন না। একটা ছেলের জন্য মায়ের উপর কম অত্যাচার করেননি। উঠতে বসতে কথা শোনাতেন। বুড়ো বয়সে অল্প বয়সে মেয়ে বিয়ে করে মায়ের উপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিলেন। সারা জীবন কষ্ট করেছে আমার মা, আর রেডিমেড সাজা রাজাসহ রাজত্ব দিলেন আপনার ছোট বউকে। ওই মুখ দিয়ে আমার মায়ের মুখ দেখার কথা বলতে লজ্জা করলো না আপনার? আমার মায়ের মুখ দেখার কোনো অধিকার আপনার নেই। আপনি এখন চলে যেতে পারেন। আর শুনেন, আজ থেকে আমি জানবো আমার শুধু মা না, বাবাও নেই। মায়ের সাথে আপনাকেও জীবন্ত দাফন করলাম। আপনি আমার মায়ের খুনি, আর কোনো খুনির সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। যাদের বাবা মা থাকে না তাদেরকে এতিম বলে আমি এখনো আমিও এখন থেকে এতিম। আজকের পর কোনো দিন আপনার মুখ দেখব না আমি। আপনার মরার লাশেরও না। এখন আসতে পারেন আপনি। বাবা মায়ের লাশ দেখতে চাইনি, দেখতে দেয়নি বলে আপুরা হয়তো আমার ওপর একটু রাগ হয়েছে, কিন্তু আপু তোরা দূরে ছিলি, তোরা দেখিসনি মায়ের নির্ঘুম রাতগুলো কতটা কষ্টের ছিল। আমি দেখেছি প্রতি রাতে চোখের জল ধরা, কাঁদতে কাঁদতে চোখের ছানি পরিয়ে ফেলেছিল। চোখে ঠিক মতো দেখতো না, না খেয়ে থাকতে থাকতে শরীর রক্ত শূন্যত হয়েছে। আমি অন্যায় কিছু করিনি, উচিত কাজটাই করেছি। মায়ের জানাজা পড়ানো হয়ে গেছে। খাটিয়ায় করে লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। খাটিয়ার সামনে দুলাভাইরা, পেছনে বড় মামা আর ছোট মামা, সবাই কালেমা পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষবারের মতো মায়ের চাঁদ মুখটা পরাণ ভরে দেখে নিয়েছি। আর কোনোদিন মায়ের মুখটা দেখতে পারবো না। ও মা গো, শত কষ্টের মাঝে তোমার মুখটা দেখলে কষ্ট সব দূর হয়ে যেত। এখন আমি কি করব মা? কষ্টগুলো সব বুকের মাঝে চেপে রাখতে হবে। আজকের পরে আর কেউ সোনামণি বলে ডাকবে না। গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে। আমার চোখে ঘুম নাই, অন্ধকার। কবরে মা একা ঘুমিয়ে আছে। মায়ের বুকে মাথা না দিলে আমার ঘুম আসে না। অভ্যাস হয়ে গেছে। বালিশ নিয়ে চলে এলাম মায়ের কবরের কাছে। বাড়ির সামনে বকুলতলায় মাকে কবর দেয়া হয়েছে। মায়ের কবর জড়িয়ে ধরে শুয়ে আছি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ কষ্টের তীব্রতায় আহ, করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল। জন্মান্তরের বাঁধন কোথায় হারালো। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে, কেমন আছে মা? ভোরের তারা, রাতের তারা, মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না।